নমস্কার, শুরু করছি চেনা চিত্র অজানা গল্প বা অচেনা গল্পও বলতে পারেন। আজকে সত্যি চিত্র নিয়েই কথা বলবো। কোনো চরিত্র বিশেষ করে আসবে না, কিন্তু চিত্রটির নাম হচ্ছে শোলে। আজ এখন এই মুহূর্তে 2025 চলছে। ঠিক 50 বছর আগে 1975-এ রিলিজ করেছিল শোলে সিনেমা। অনেকগুলো ঘটনা শোলের সঙ্গে যুক্ত রয়েছে। শোলে ছবি সবাই দেখেছেন, সিনেমার গল্পের মধ্যে যাব না, তবে কয়েকটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে শোলে একটা ব্যতিক্রমী সিনেমা তৈরি হয়েছিল, যেটা প্রায় 4 ঘন্টার ছবি, এবং সেটা সাধারণত হয় কি, আমাদের ফিল্মগুলো এইরকম ছোট্ট 35 মিলিমিটারের ফিল্ম হয়, মানে 35 মিলিমিটার দৈর্ঘ্যের। তো 35 মিলিমিটারের যে দৈর্ঘ্যের ফিল্ম হয়, সেটা আমাদের কলকাতা শহরে তখন যে সিনেমা হাউস ছিল, এখন তো সিনেমা হাউস কিছু নেই, সেই স্ক্রিনের পক্ষে যথেষ্ট। শোলের জন্য করা হয়েছিল 70 মিলিমিটার ফিল্ম, মানে এরকম বড়, এবং 70 মিলিমিটার ফিল্ম থাকা মানে হচ্ছে কি মস্ত বড় স্ক্রিন দরকার, যে স্ক্রিন তার সঙ্গে স্টিরিওফোনিক সাউন্ড সব মিলিয়ে মিশিয়ে একদম বিদেশি হলিউড ছবির মতন শোলেকে তৈরি করবার চেষ্টা করেছিলেন জিপি সিপ্পি এবং ছেলে ডাইরেক্টর রমেশ সিপ্পি। তো ফলে এটা নতুনত্ব হয়েছিল, এবং এটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে রিলিজ করেছিল, তাতে আমি অন্য শহরের কথা বলতে পারবো না। আমি বম্বেতে জানি মিনার্ভা বলে একটি হল রয়েছে, যেটা মধ্য বম্বেতে বা মুম্বাইতে। সে মিনার্ভাতে 70 মিলিমিটারের উপযুক্ত স্ক্রিন ছিল। কলকাতায় ছিল কিন্তু 2-3টে হাউস, যেমন গ্লোবে ছিল 70 মিলিমিটার, গ্লোবে রিলিজ করেনি। পরবর্তী অধ্যায়ে এলিট সিনেমা হলে কিন্তু 70 মিলিমিটারের উপযুক্ত বড় স্ক্রিন ছিল, স্টিরিওফোনিক সিস্টেমও ছিল। এলিটের রিলিজ করেছিল কলকাতার এলিট হল, এখন আর নেই, সেটা একেবারেই ধর্মতলা অঞ্চলে। এবং তারও পরবর্তী অধ্যায় জ্যোতি সিনেমা হল, সেই হলেও কিন্তু 70 মিলিমিটারের উপযুক্ত স্ক্রিন ছিল। তো ফলে শুধুমাত্র একটা হলে তো আর খরচ করা যাবে না, যেখানে 5 কোটি টাকার ফিল্ম, তখনকার দিনে 5 কোটি টাকা মানে আজকের দিনে একটা ফিল্ম করতে গেলে তো অক্ষয় কুমার টুমাররা 12 কোটি 14 কোটি টাকা নেয়, বা হয়তো বেশি নিতে পারে, কিন্তু তখনকার দিনে 75-এ 5 কোটি টাকার একটা ফিল্ম মানে বিরাট ব্যাপার। আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তখন সুপারহিট রাইটার ছিল, মানে গল্প লেখক ছিল, বা গল্প লেখক এবং স্ক্রিপ্ট সেটা লিখতো সেলিম জাভেদ। সেলিম হচ্ছে কি আমাদের সলমান খানের বাবা, আর জাভেদ হচ্ছে কি জাভেদ আখতার, যিনি গান টান ইত্যাদি লিখেছে, তার ছেলে তো এখন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর ইত্যাদি হয়েছেন। এবং সেলিম জাভেদ স্ক্রিন প্লে বা স্ক্রিপ্ট করবে, সেলিম জাভেদই কিন্তু কারা কারা কোন ভূমিকা অভিনয় করবে সেটাও ঠিক করে দিতেন, পরে ডাইরেক্টর ডাইরেকশন দিতেন। তো এইখানে 6টি মূল চরিত্র ছিল শোলেতে: ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, হেমা মালিনী, জয়া ভাদুরী এবং আমজাদ খান। আমজাদ খান ছিলেন একেবারে নতুন। আমজাদ খানের ফিল্মে আসাটা কিন্তু অভিনব কিছু না, কারণ তার বাবা জয়ন্ত, মানে তখনকার দিনে জয়ন্ত খুব বড় ভিলেনের রোল করতেন একটা সময়, খুব ভালো অভিনেতা ছিলেন, চরিত্র অভিনয়ও করেছেন। তার ছেলে আমজাদ উচ্চ শিক্ষিত। তো আমজাদকে যখন নিয়ে আসা হয় এই ফিল্মের ব্যাপারে, তখন পরিচালক বলেছিলেন যে এর গলার শটটা তো ঠিক ডাকাত ডাকাত মার্কা না, কিন্তু জাভেদ আখতার বলেছিলেন যে না, একে নাও, এর মধ্যে একটা মানে কোয়ালিটি আছে, এর চলাফেরার মধ্যে একটা অভিনবত্ব আছে, একটা নতুন ছেলেকে চান্স দাও। বলে না, আমরা বরং ড্যানিকে দিয়ে রোলটা করাবো। ড্যানি রাজি হন না, তিনি বলেন যে না, এই ধরনের ছবি করে লাভ। তখন আমজাদকে আবার ফিরিয়ে আনা হয়, এবং আপনারা তো জানেন তারপরে ইতিহাস আমজাদের সে অভিনয়। আচ্ছা, এবার গোড়া থেকে বলি, ধর্মেন্দ্র কেন এই ছবির বীরু চরিত্রটি করেছিলেন। তার কারণটা হচ্ছে তখন তিনি হেমা মালিনীর প্রেমে একেবারে মশগুল ছিলেন, তারপরে বিয়ে করেন, দ্বিতীয় বিয়ে যাকে বলে। হেমা মালিনী প্রথমে রাজি না থাকলেও পরে রাজি হয়েছিলেন। তো হেমা মালিনীর আকর্ষণে তিনি অভিনয়টা করেছিলেন, এবং চরিত্রটা ছিল অনেকটা কমেডিয়ানের মতো, মানে খুব একটা সিরিয়াস রোল না। একবারে শেষ দৃশ্যে ওই জয়ের মৃত্যুর পর, জয়কে মারার পর বদলা নিতে গিয়েছিলেন, ওইটুকু অংশ ছাড়া বাকি টোটাল ছবিতে ইয়ের ভূমিকা ছিল একদমই কমেডিয়ানের মতন, আলাদা কমেডিয়ানের দরকার হতো না। চলো ঠিক হয়, এই জন্য ধর্মেন্দ্র।
হেমা মালিনী কিন্তু এই সিপ্পি গ্রুপের খুব প্রিয় অভিনেত্রী ছিলেন। অনেকগুলো ছবি পরপর হেমাকে দিয়ে তারা করিয়েছিলেন এবং তার আগের সীতা और গীতাতে কিন্তু হেমা মালিনী ধর্মেন্দ্রই ছিলেন। ফলে ধর্মেন্দ্র হেমা মালিনী দুজনেই রাজি হন। সঞ্জীব কুমারকে ডাকা হয়েছিল কারণ সীতা ও গীতাতে সঞ্জীব কুমার একটা চরিত্র করেছিলেন। সঞ্জীব কুমার বললো যে এই কি, আমাকে প্রথম থেকে শেষ অব্দি একটা বৃদ্ধের রোল। বলছে না না, এর মধ্যে অনেক ডাইমেনশন আছে, অনেকগুলো শেড আছে, আপনার হাত কাটা যাবে, আপনি পা দিয়ে মারবেন, আপনার উপরেই কিন্তু পুরো ঘটনাটা দাঁড়িয়ে। অতঃপর সঞ্জীব কুমার রাজি হন এবং তাতে যে সর্বনাশটি সঞ্জীব কুমার করেন, এই 75-এর পরের থেকে যত সিনেমা হয়েছে সঞ্জীব কুমারের বৃদ্ধের রোল করতে শুরু করেছিলেন। মানে হয়তো ইয়াং একটা অংশ থাকলো প্রথম অংশ, কিন্তু দ্বিতীয় অংশটিতে তিনি বৃদ্ধের রোলের একেবারে বাবার রোল বা দাদুর রোল ইত্যাদি ইত্যাদি সঞ্জীব কুমার করতে আরম্ভ করেন। সে এক প্যাথেটিক অবস্থা। যাই হোক, অমিতাভ বচ্চনকে নামার একেবারেই ইচ্ছা ছিল না, কিন্তু অমিতাভ বচ্চন তখন সবে কয়েকটি ছবি করে উঠে আসছেন। যেমন ওই সময়টা নমক হারাম রিলিজ করেছিল এবং রাজেশ খান্নাকে টেক্কা দিয়ে দিয়েছিলেন অমিতাভ সেই ছবিতে অভিনয় করে। ফলে সেইটা কিন্তু গিয়ে সেলিম জাভেদ দুজনেই অমিতাভের হয়ে একে বলে যে একে নিয়ে দেখো। অনেকেই হয়তো বলা হয়েছিল, তাদের কথায় যাচ্ছি না। অমিতাভ রাজি হন। তখন অমিতাভ এবং জয়া ভাদুরীর প্রেম বিবাহ ইত্যাদি নানান ঘটনা চলছে। ফলে জয়াকে সেখানে গিয়ে ধরা হলো যে ওই চরিত্রটা করতে হবে, তোমার একটা অন্য হাজবেন্ড থাকবে, সে মারা যাবে, বিধবার রোল প্রথম থেকে শেষ অবধি, এবং সারা ছবিতে তোমার এক পাতাও ডায়লগ নেই। অন্য কোনো সময় হলে হয়তো জয়া রাজি হতেন না, কিন্তু অমিতাভ বচ্চনকে যেহেতু তুলতে হবে। আজকে অমিতাভ বচ্চন হয়েছে, কিন্তু জয়া ভাদুরীর অনেক স্যাক্রিফাইস। অমিতাভ বচ্চন কি অভিনয় করেছেন সেই ছবিতে সবচাইতে বেশি অমিতাভেরই স্কোপ ছিল, এবং অমিতাভ সেই ছবি এবং তারপরে দিওয়ার করার পর অমিতাভকে আর পেছনে ঘুরে তাকাতে হয়নি। জয়া ভাদুরী কিন্তু অদ্ভুত ভালো অভিনয় করেন সেখানটায়। প্রায় নীরব একটা চরিত্র, সারা ছবিতে ডায়ালগ নেই, একটা ফ্ল্যাশব্যাকে কয়েকটি ডায়ালগ ছিল, এছাড়া কোনো ডায়ালগ কিন্তু তার ছিল না, কিন্তু অদ্ভুত ভালো অভিনয় করেছিল। তো এই হচ্ছে গিয়ে শোলের প্রাথমিক এবং প্রারম্ভিক ব্যাপার স্যাপার। সীতা और গীতাতে রাহুল দেব বর্মন অসম্ভব ভালো মিউজিক দিয়েছিলেন, ফলে আর কোনো চয়েস ছিল না, রাহুল দেব বর্মনকে ডেকে আনা হয়। তা রাহুল দেব বর্মনকে বলা হলো যে তুমি এটার এমন একটা স্টার্টিং মিউজিক, যখন টাইটেল কার্ড যাবে এমন একটা স্টার্টিং মিউজিক করো যে মিউজিকটা অভূতপূর্ব। রাহুল দেব বর্মন এ ব্যাপারে পারদর্শী ছিলেন এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আজ অব্দি যত মিউজিক ডিরেক্টর এসছেন বম্বে ফিল্মে ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে বা তালের মিউজিক, আজ অব্দি রাহুল দেব বর্মনের ধারে কাছে কেউ পৌঁছাতে পারে। তার বাবা শচীন দেব বর্মনও না। শচীন দেব বর্মনের মধ্যে ভাটিয়ালি, ক্লাসিক্যাল ইত্যাদি ছিল। কে বড় ছোট বলছি না, কিন্তু ওয়েস্টার্ন মিউজিক এবং ওয়েস্টার্ন বিটের গান আর ডি বর্মনের কাছে কেউ ছিল, এবং তিনি গানও গেয়েছিলেন, মেহবুবা মেহবুবা বলে একটি গান গেয়েছিলেন। আচ্ছা, সে তো গেল। এখানে ছোটখাটো অনেকগুলো চরিত্র রয়েছে যারা হয়তো একটা ডায়লগ, কিতনে আদমি থে সর্দার, দো আদমি, এরকম ধরনের ছোটখাটো 4-5টা ডায়লগওয়ালাও অনেকে ছিলেন। আচ্ছা, এই ছবিতে দুটো ইন্টারেস্টিং ব্যাপার না বললে কিন্তু ছবি অসম্পূর্ণ থাকবে। ছবিটির সবথেকে অদ্ভুত ত্রুটি কতগুলো ছিল। একটা ত্রুটি তো মারাত্মক চোখে লাগার মতো, সেটা হচ্ছে আমরা দেখেছি শোলের ছবি শুটিং হয়েছিল ব্যাঙ্গালোর থেকে মানে 50 না 60 কিলোমিটার দূরে একটা গ্রাম তৈরি করা হয়েছিল, ওখানে প্রচুর খরচা করে। সেখানে দেখা যাচ্ছে যে সবার বাড়িতে প্রদীপ জ্বলছে, মানে আপনারা দেখবেন যে সেখানে ওই আলো নিয়ে প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে প্রত্যেকের ঘরে নিয়ে যাচ্ছে জয়া ভাদুরী। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র যে ঘরটাতে ছিল সেটাতেও, অর্থাৎ বিদ্যুৎ ছিল না। আচ্ছা, বিদ্যুৎ যদি না থাকে তাহলে মসিজি মসিজি বলে সে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে ধর্মেন্দ্রের অভিনয়ের মানেটা কি? আরে ট্যাঙ্ক থাকতে গেলে তো জলটা তুলতে হবে, জলটা তুলতে গেলে তো বিদ্যুৎ লাগবে। সেটা আজ অব্দি আপনারা কেউ বোধহয় খেয়ালই করেননি যে এরকম একটা অদ্ভুত দৃশ্য করে চলে গেছে যে আরে ভাই, ইলেকট্রিসিটি যেখানে নেই সেখানে জলের ট্যাঙ্ক থাকে কি করে? মানে এটা একটা অভূতপূর্ব ত্রুটি বলা যেতে পারে, কিন্তু আজ অব্দি 50 বছর বাদেও এই ত্রুটি নিয়ে কেউ আলোচনা করেনি, কারণ ছবিটা ছিল জমজমাট হিট। আচ্ছা, দ্বিতীয় ব্যাপারটি যেটা খুব সাংঘাতিক, সেটা হচ্ছে যে শেষ দৃশ্যে ধর্মেন্দ্র পেটাতে 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 আমজাদ খান বা গব্বর সিংকে গিয়ে যখন ফেলছেন, তখন ঠাকুর বলছে যে বীরু ওকে ছেড়ে দাও, বলে না ছাড়বো না, বলে তোমার বন্ধু কথা দিয়েছে, তখন বীরু ছেড়ে দিচ্ছে।
তখন প্রথমে শুটিং হয়ে গিয়েছিল যে বুটের তলায় যে কাঁটা ছিল সে কাঁটা দিয়ে থ্যাতলাতে থ্যাতলাতে মেরে ফেলে দেবে আমজাদ খান। কিন্তু তার পরবর্তী অধ্যায় আপনারা খেয়াল করবেন, তখন জরুরি অবস্থা চলছে। গভর্নমেন্টের তরফ থেকে একটা রিকোয়েস্ট আসে যে পুলিশের ভূমিকা নগ্ন, মানে পুলিশ পারছে না ডাকাত ধরতে, আর যে কেউ তাকে খুন করছে, এই ব্যাপারটাকে যদি কাটল করা যায় ভালো হয়। তখন তো সেন্সার বোর্ড ফোর্ড অনেক কিছু কাণ্ড কারখানা ছিল ইন্দিরা গান্ধীর আমল। তখন সেটাকে আবার রিশুট করা হয়। দেখা যায় যে একদম ওই মানে নাগরার তলায় কাঁটাওয়ালা দিয়ে মুখটা থেতলাতে যাবে, এমন সময় পুলিশে হাজির, মানে পুলিশ চলে এসছে, বলে ঠাকুর সাহেব এটা কি করছেন, ওকে আমাদের হাতে ছেড়ে দিন। আপনি কেন ভুলে যাচ্ছেন যে আপনি একসময় বিখ্যাত পুলিশ অফিসার ছিলেন, আপনি পারেন না এইভাবে কাউকে খুন করতে। তখন জুতোটাকে দিয়ে এরকম ঠেলে আমজাদ খানকে পুলিশের হাতে তুলে ধরা হয়। অর্থাৎ যে কোনোভাবেই কিন্তু সেটা এস্টাবলিশ করা হয়েছিল যে পুলিশই শেষ কথা বলবে। এই ছিল শোলের টুকরো টাকরা গল্প। শোলে নিয়ে আরেকদিন অনুষ্ঠান করা যাবে, কিন্তু আজ এই অবধি। আপনারা কেমন লাগলো জানাবেন। শোলের গল্প আপনাদের অজানা জায়গাটি চেনা চিত্রে শেষ করছি। নমস্কার।